নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদানের জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে আবার ফিরে যাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপনের কাছে। এর আগে তপনের 2টি গল্প পাঠ করেছি। তখন যেমন বলেছিলাম, যে গল্পটি তপনচরিত বইতে প্রথম স্থান পেয়েছে এবং এই পডকাস্টে প্রথম যে গল্পটি পড়েছি, গান শোনাবার নিমন্ত্রণ, সেটি আসলে তপনকে নিয়ে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পঞ্চম কি ষষ্ঠ গল্প হতে পারে। 1962 সালের মাঝামাঝি থেকে আরম্ভ করে 1 বছর সময়কালে নারায়ণ গঙ্গোপাধ্যায় পরপর তপনকে নিয়ে বেশ কয়েকটি গল্প লিখেছিলেন। তার মধ্যে সবথেকে পরে রচিত যে গল্পটি, সেইটিকেই তপনচরিত বইয়ের প্রথম গল্প করা হয়েছে। আজ যে গল্পটি পাঠ করব সেটিও তপনের গল্পের এই প্রথম গুচ্ছের মধ্যেই পড়ে। আরম্ভ করছি আজকের পাঠ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তপনচরিতের তৃতীয় গল্প, বন্ধুকে না রাখিলে। সন্ধেবেলা বাড়ির সামনে গিয়ে যেই ডাক দিয়েছি, অমনি একেবারে লাফাতে লাফাতে বেরিয়ে এলো তপন। এই যে এসে গেছো তাহলে, যাক। আমার কেমন ভ্যাবা চাকা লেগে গেল। এসে তো গেছি, কিন্তু সেজন্য অমনভাবে নাচবার কারণটা তো বুঝতে পারছি না। তুমি তো আমায় নেমন্তন্নও করনি। তাছাড়া, তপনের মুখের দিকে তাকিয়ে এবার আমার সন্দেহ হলো। আর মুখে মুখে হলদে হলদে ওসব তুমি মেখেছই বা কি? তোমার গায়ে হলুদ নাকি হে? লেগে গেছে বুঝি? তপন দুহাতে মুছতে চেষ্টা করলো এবং তার ফলে সেই হলুদ রঙের ব্যাপারটা ঠিক চলে গেল কিনা বুঝতে পারলুম না, কিন্তু যাবার আগে ওকে বেশ করে রাঙিয়ে দিয়ে গেল। মানে বেশ নতুন রকমের একটা চেহারা হলো তপনের। ওগুলো কি হে? মুখে মাখছই বা কেন? মাখছি কে বললে তোমায়? তপন বিরক্ত হলো। ধনে বাটা, জিরে বাটা, হলুদ বাটা, এগুলো কেউ মুখে মাখে? আমি চমকে গেলুম। মাখছিলে না, তবে খাচ্ছিলে বুঝি? কিন্তু ধনে জিরে বাটা কি কেউ কখনো খায়? এরপরে তুমি তো দেখছি শিলনোড়া অবধি খেতে শুরু করে দেবে। তপন চটে গেল। মেচেমেচি বকে মরছ কেন শুনি? ভেতরে আসবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে? তপনের সচিত্র মুখচ্ছবি দেখে মনে হলো একটা জটিল রহস্য, একটা গভীর ব্যাপার ঘটতে যাচ্ছে। সুতরাং ভেতরেই পদার্পণ করা গেল। গরমের ছুটিতে তপনের মা, বাবা, ভাই বোন সবাই পুরীতে বেড়াতে চলে গেছেন। ব্যাংকের চাকরিতে তপন আষ্টে পৃষ্ঠে বাঁধা, তার বেরুবার জো নেই। এই ফাঁকে মাঝে মাঝে ওদের বৈঠকখানায় আমি আড্ডা দিই, আর তপনের বাবার ইজি চেয়ারে শুয়ে সেই ভদ্রলোকের শখের গড়গড়ায় ভালো বিষ্ণুপুরি তামাক খেয়ে থাকি। আজকেও জুত করে চেয়ারটায় বসতে যাচ্ছি এবং তামাকের জন্য তপনের চাকর ঝড়ুকে একটা ডাক দেব ভাবছি, ঠিক তখনই মোটা গলায় তপন বললে, ওহো, ওখানে নয়। তবে কোথায়? রান্নাঘরে। আমার সন্দেহ আরো গভীর হলো। তার মানে আমাকেও ধনেবাটা খাওয়াতে চাও নাকি? ভাই, আমারও সব অভ্যেস নেই। এ তো ভারী জ্বালা হলো। কে তোমায় ধনেবাটা খাওয়াতে চায় শোনে? তপনের মশলা মাখা লেবুর আচারের মতো মুখে খানিকটা মোহিনী হাসি মিটমিট করে উঠল। রান্না চা খাবো, রান্না। নিজেই রাঁধছি কি না। প্রথমটায় প্রাণ উৎসাহে নেচে উঠেছিল, শেষ কথাটায় একটু দমেই গেলুম। তুমি রাঁধছ? জানো নাকি রাঁধতে? ও আর জানা জানি কি, রাঁধলেই হলো। এসো না, চাখবে একটু। মাংস আর পায়েসটা করে ফেলেছি, এখন মাছের কালিয়া আর ভাতটা হলেই হয়ে যায়। শর্টকাট শার্প কোর্স। এসো, এসো। রান্নাঘরে এসে দেখি চারদিক একাকার। মেঝেটা নানা রঙের জলে জলময়। তার মধ্যে রাশি রাশি পেঁয়াজের খোসা, মাছের আঁশ, আধবাটা মশলার কদাকার ধ্বংসাবশেষ। একধারে একটা স্টোভের ওপর অ্যালুমিনিয়ামের হাঁড়িতে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। এসব কি ব্যাপার হে? এত সমারোহ করে রাঁধছ কেন?
তোমার ঝড়ুটাই বা গেল কোথায়? ঝড়ুর কথা আর বলো না। তপনের মুখে বেদনার ছায়া পড়ল। প্রত্যেক 6 মাস পরে ওদের চাচা মারা যায়। কোথা থেকে যে এত চাচা পায় ভগবানই জানেন। তাই আজ সকালে দেশে পালিয়েছে। আর আমি। রান্নাঘরের সেই জলের ওপর তপন একটা মোড়া পেতে বসল। আমাকেও একটা দিলে। আমি সেই মোড়ার দ্বীপে উবু হয়ে বসলুম। তারপর আবার কৌতূহলী জিজ্ঞাসা নিক্ষেপ করলুম, চাকর দেশে গেছে বলেই কি এত ঘটা করে মাংস পায়েস রাঁধতে শুরু করেছ? আবার সেই রকম একটা বনমোরগ শিকার করেছ নাকি? মানে সেই যে বন্দুক দিয়ে কার পোষা মোরগ মেরে 20 টাকা গচ্চা দিয়েছিলে? দত্তর, তোমার বনমোরগ! তপন চটে বললে, আমায় কিছু বলতে দেবে সুকুমার, নাকি নিজেই সমানে বকর বকর করে যাবে? আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। তপন এক মনে কয়েকটা মাছের টুকরোতে হলুদ টলুদ কি সব মাখাতে মাখাতে বলে চলল, মানে কলকাতা থেকে আমাদের এক বড় কর্তা গজানন বাবু ইন্সপেকশনে এসেছেন। ওর একটা ভালো রিপোর্ট পেলে আমার প্রমোশন হয়ে যায়। খুব খাইয়ে লোক, মাংস আর পায়েসটা দারুণ ভালোবাসেন। ভাবলুম এই মৌকায় নেমন্তন্ন করে খাইয়ে দিই। তাই হাত টাত কচলে বললুম, স্যার কাল সন্ধে আমার ওখানে যদি একবার। শুনে বললেন, তা বেশ তা বেশ, তবে আমি বেশি জিনিস পছন্দ করি নে, মানে শর্ট আর শার্প কোর্স হলেই চলে। একটু মাংস পায়েস আর মাছের ঝোল ভাত, ব্যাস। আমি তো নেমন্তন্ন করে এলুম, এদিকে ঝড়ু হতচ্ছাড়া দিন বুঝে হাওয়া হয়ে গেল। আর নেমন্তন্নও তো ফিরিয়ে নিতে পারি না, তাই। আমি মেঝেতে একটু শুকনো জায়গা দেখে পা নামাতে যাচ্ছিলুম, কিন্তু খানিকটা মাছ ধোয়া জল সেদিকে তেড়ে আসছে দেখে চট করে আবার মোড়াতেই উবু হয়ে বসলুম। বেশ ব্যালান্স করে বসতে হচ্ছিল, কারণ উল্টে পড়লে আমাকেই মৎস্যাবতার হয়ে মেঝের সেই নানা রঙের ঝোলে সাঁতার দিতে হবে। বললুম, পায়েস আর মাংসটা তো হয়েই গেছে বলছো, কিন্তু। আমার নাকটা হঠাৎ চোখা হয়ে উঠল। কিন্তু হাঁড়িতে একটা কিছু পোড়াচ্ছ বলে বোধ হচ্ছে। ওটাও কি কোনো খাদ্যদ্রব্য নাকি? পোড়াচ্ছি মানে? ভাত হচ্ছে যে। তপন পা পিছলে সড়াক করে পড়তে পড়তে হাঁড়ির দিকে এগোলো, তারপর দুম করে টেনে নামালো। ইস ইস, আঙুলে ফোসকা পড়ে গেল যে। ওফ, ওয়াহ! আমি বললুম, বার্নল ফার্নল থাকে তো। চুলোয় যাক বার্নল! তপন একটা খুন্তি দিয়ে ঠানাত করে হাঁড়ির ঢাকনাটা নিচে ফেলে দিলে। আর তার ভেতর থেকে ঘন ধোঁয়ার সঙ্গে পাকিয়ে উঠতে লাগলো পোড়া ভাতের গন্ধ। ভাতটা একেবারে লাল হয়ে গেছে! তপন হাহাকার করে উঠল। ভালো গোবিন্দভোগ চাল এনেছিলুম, তার 12টা বেজে গেল। ইহ ইহ, এখন খেতে দিই কি গজানন বাবুকে? আমি জিরাফের মতো গলা বাড়িয়ে একবার ভাতটা পর্যবেক্ষণ করলুম। মাথায় বুদ্ধি এসে গেল একটা। দিব্যি লাল টুকটুকে দেখাচ্ছে। ওটাকে পোলাও বানালে হয় না? পোলাও? তপন বিচলিত হলো। তা কি করে হয়? পোড়া ভাত কি কখনো পোলাও হতে পারে? কেন পারে না? আমি ওকে উৎসাহ দিতে লাগলুম। রংটা তো হয়েই রয়েছে। এখন বেশ করে খানিকটা ঘি ঢেলে দাও। লাল ভাতে ঘি মাখানো থাকলে তাকেই তো পোলাও বলে। তপন ফোসকা পড়া দুটো আঙুল একবার মাথার চুলে ঘষে নিলে। তারপর চিন্তিত হয়ে বললে, ঠিক তাকেই বলে কি, মানে পেস্তা বাদাম কিশমিশ। তাও দিয়ে দাও না গোটা কয়েক। পাবো কোথায় শুনি? তপন বেজার হয়ে উঠল। আজ রোববার, বাজার বন্ধ না? তবে। তপন একটু উৎসাহিত হয়ে উঠল। আচ্ছা, আঙুর শুকিয়েই তো কিশমিশ হয় না হে? আমি ও ব্যাপারে খুব নিশ্চিন্ত নই, তবু বললুম, সেই রকমই তো শুনেছি। আজ বিকেলে সস্তায় 1 পো আঙুর কিনেছিলুম। একটু টক আছে, তা ওরই গোটা কয়েক দিয়ে দিই, কি বলো? দাও দাও, ঘিয়ে ভাজা হলেই আঙুর কিশমিশ হয়ে যাবে। তা তো হয়ই। তপন আমার সঙ্গে একমত হলো। তারপর বেশ খুশি হয়ে বললে, বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছ সুকুমার। এই জন্যেই তো সময়ে অসময়ে বন্ধুর দরকার হয়। তপন উঠে গিয়ে কোথা থেকে এক থাবা আঙুর নিয়ে এলো। তারপর সেরখানেক ঘি আর সেই আঙুরগুলো ভাতের মধ্যে ঢেলে একটা খুন্তি দিয়ে ঘটর ঘটর করে নাড়তে লাগলো। আমি মুগ্ধ দৃষ্টিতে ওর সেই কর্মতৎপরতা লক্ষ্য করতে লাগলুম। খানিকটা নাড়ানাড়ি করে তপন নাকটা কুঁচকে বললে,
গন্ধটা কি বলে তেমন ভালো বোধ হচ্ছে না কিন্তু। আমি বললুম, গন্ধে কি আসে যায় হে, স্বাদেই মেরে দেবে। তা মেরে দেবে বটে, কিন্তু খানিকটা ভাত মানে পোলাও হাঁড়ির তলায় শক্ত হয়ে আটকে আছে যে, উঠছে না। বললুম, উঠিও না, থাকুক, হাঁড়ি খানেক তো হয়েছে দেখছি, ওপরে যা আছে তাই তো চারজনে খেয়েও শেষ করতে পারবে না। চালটা একটু বেশি পড়ে গেছে বোধ হচ্ছে। তপন মাথা নাড়ল। তাইতেই পুড়ে গেল খুব সম্ভব। যাক, তবু এই সুযোগে পোলাও রান্নাটাও শিখে ফেলা গেল, কি বলো? নির্ঘাত, জীবনে সুযোগ তো এইভাবেই আসে। এমনি অ্যাক্সিডেন্ট থেকেই বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার হয়। কিন্তু একটা অত্যন্ত জরুরি কথা আমার মনে পড়ে গেল। আমাকে যে মাংস আর পায়েস চাখাবে বলেছিলে, তার কি হলো? পোলাও রান্নাটা শিখে ফেলায় তপনকে বেশ পুলকিত দেখা গেল। একগাল লেবুর আচার বিনিন্দিত হাসি হেসে বললে, হচ্ছে হচ্ছে, চাখাবো বই কি। আর পোলাওটার পরিমাণ যা দেখছি তাতে খাইয়েও দিতে পারবো বোধ হয়। কিন্তু একটু দাঁড়াও, মাছের ঝোলটাকে চাপিয়ে দিই আগে, তাহলেই আমার খেলা খতম, একদম ছুটি। দেখছো না, তখন থেকে খামোকা স্টোভটা পুড়ে যাচ্ছে। তপন একটা কড়াই এনে স্টোভে বসিয়ে দিলে। প্রাণ খুলে তেল ঢাললো তাতে। ঠিক কতটা ঢাললো বলতে পারবো না, আধশেরের কাছাকাছি বলে মনে হলো। তারপর মাছ দিতে গিয়েই থেমে গেল। এই যা, ঠিক মনে পড়েছে, ওহ, একটু হলেই ভুলে গিয়েছিলুম, বলেই টপ করে পাশের কুলুঙ্গি থেকে কি একটা টেনে এনে মুখে পড়ে নিলে। আর আমি আঁতকে উঠে মোড়া থেকে উল্টে পড়তে পড়তে সামলে গেলুম। এ কি কাণ্ড, হ্যাঁ? কাগজের লম্বা নাক, বড় বড় দাঁত আর মোটা গোঁফওয়ালা এক ভয়াবহ মুখোশ। তার ভেতর থেকে হ্যাঁ 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 করে একটা বিকট হাসি ছাড়ল তপন। হঠাৎ ওরকম মুখোশ পরে লোককে চমকে দেবার মানে কি শুনে? আমার রাগ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তপনের মুখোশ খোলা আচার মার্কা হাসি আমার ব্রেন ওয়েভ। মাছ কিনে আনছি, দেখি রাস্তার ধারে বিক্রি করছে এগুলো। মনে পড়ল, মা কড়াইতে মাছ দিলেই দেখেছি তেল ফেল ছিটকে ফিটকে মুখে আসে, তাই এটাকে মাস্ক করে, মানে তেল মাস্ক করে মাছ ভাজবো, দেখে নাও। বলে আবার সেই বিকট মুখোশটা পরে নিলে আর সমস্ত মাছগুলো ঢেলে দিলে তেলের ভেতরে। তারপর তক্ষুনি সেই খুন্তিটা নিয়ে ঘটর ঘটর করে মাছ নাড়তে লাগলো। আমি বললাম, আহা, আস্তে নাড়ো, মাছ ভেঙে যাবে যে। তপন মুখোশ পরা ভয়ঙ্কর পাকানো চোখে আমার দিকে তাকালো, গোঁ গোঁ করে বললে, গেছেই, মানে তেলে পড়তেই কেমন লাড্ডুর মতো পাকিয়ে গেল। তাহলে? মুখোশ খুলে তপন বললে, ঝোল হবে না বোধ হচ্ছে। এগুলো দিয়ে এখন কি করা যায় বলো তো? চপ করে দেখব? সেও তো ভাজতে হবে, আমি বললুম, আর ভাজাটাই সবচেয়ে বিপজ্জনক। ওটা টক করা যায় না? মানে মাছের চাটনি, ধরো খানিকটা তেঁতুল গুলে দিলে ভালোই হবে বোধ হয়। না, মাছের চাটনির দরকার নেই। তপন একটু গম্ভীর। তেঁতুল আমি একেবারে পছন্দ করি না। ওটাকে ফ্রাই বলে যদি চালাই কেমন হয়? কিন্তু ফ্রাই কি ঠিক ওই রকম হয়ে থাকে? মানে সেটা কি কাটলেটের মতো নয়? আমার একটু সন্দেহ হলো। তপন বললে, তা বটে, কিন্তু যদি বলি এটা মেক্সিকো ফ্রাই, মানে গজাননবাবু নিশ্চয়ই কখনো মেক্সিকোতে যাননি। আমি বললুম, স্পুটনিক ফ্রাই বললে আরও চমকে দেওয়া যায়। তপন আপত্তি করল, না, চমকে দিতে চাই না, চাকরিতে প্রমোশন পেতে চাই, ওটাকে বরং মেক্সিকো ফ্রাইই বলি। বলো, গোলাপ যে নামে ডাকো সুগন্ধ ভিতরে। গজাননকে কায়দা করতে পারলেই হলো। কিন্তু আবার সেই জরুরি প্রশ্নটা আমার মনে পড়ে গেল, কিন্তু তোমার সেই দুটো অ্যাচিভমেন্ট, সেই পায়েস আর মাংস যে আমাকে চাখাবে বলেছিলে, তার কি হলো? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। মেক্সিকো ফ্রাইকে আরও খানিকটা ঘটঘট শব্দে নাড়ানাড়ি করে তপন স্টোভ নেভালো। বলতে লাগলো, মাছের ঝোল করা গেল না বটে, কিন্তু পোলাওটা তো বাড়তি হলো। আর কি বলে, তা ফ্রাইটাও বেশ নতুন ধরনের দাঁড়িয়েছে। ভালো কথা, পোলাওতে তো কোনো মশলা দেওয়া হলো না।
একটুখানি ধনে বাটা আছে, দিয়ে দিই? দাও দাও, আমি তক্ষুনি সমর্থন করলুম। পোলাওকে ধনী মানে রিচ করাই তো দস্তুর। বেশি বলতে হলো না, তৎক্ষণাৎ তপন ওটাকে রিচ করে ফেলল। এইবার চাখো। একটা রাইস প্লেট নিয়ে তপন আমার জন্য সব সাজাতে আরম্ভ করলে। আমি একটু অস্বস্তি বোধ করলুম। হ্যাঁ, বলছিলুম কি, ফ্রাই থাক, ওটা বরং নাই চাখলুম। আর পোলাওটাও, বাহ, সে কি হয়! তপন ব্যথিত হলো। তোমার আইডিয়াতেই পোলাও করলুম, একটু না চাখলে চলে? নাও ধরো, ধরো, এই যে চামচে দিচ্ছি। কি আর করা, নিতেই হলো আমাকে। যেই একটু পোলাও জিভে ঠেকিয়েছি, সঙ্গে সঙ্গে তার উৎকট স্বাদে গন্ধে নাক মুখ যেন বুজে উঠতে চাইল। প্রাণ বাঁচাবার জন্য গাঢ় লাল রঙের ঝোল থেকে একটা মাংসের টুকরোকে তুলতে গেছি, সেটা চামচের চাপে সোজা বুলেটের মতো প্লেট থেকে ছিটকে বেরুলো। হাজার খণ্ডে বিভক্ত এবং ঝোলায়িত হয়েও সে আদিম ও অদমিত, একেবারে পাঁঠার গো নিয়ে ছুটে গেল। ব্যা করে ডেকেও গেল কিনা কে জানে। এই সহস্রখণ্ডিত অথচ বহুরূপে জীবন্ত পাঁঠাকে কিছুতেই কায়দা করা যাবে না জেনে আমি একটুখানি ঝোল মুখে তুলে নিলুম। আর তখনই চিৎকার ছাড়তে হলো। তারস্বরে নয়, একেবারে কাছির স্বরে। আগুন, আগুন, মুখ জ্বলে গেল, আগুন! ধাবন্ত পাঁঠা দেখেও তপন বিচলিত হয়নি, এবার ঘাবড়েই গেল একটুখানি। ঝাল হয়ে গেছে বুঝি? আমি ভাবলুম গজাননবাবু চিটাগাংয়ের লোক, তাই একটু বেশি করে লঙ্কা বাটা। রেখে দাও চিটাগাং, এই ঝোল খেলে গজানন একেবারে গাংসই হয়ে যাবে। উহ, আগুন, দাবানল, বাড়াবো বহ্নি, ফায়ার ব্রিগেড, না না, পায়েস, পায়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বিদ্যুৎ বেগে একটা বাটিতে করে প্রায় তরল সাদা রঙের কি খানিকটা দিলে আমায়, এবং তাতে মাত্র একটি চুমুক দেবার পরেই তড়াক করে আমি বাইরে বেরিয়ে পড়লুম, একেবারে নালাটার ধারে। পেটের ৩২ নাড়ি একসঙ্গে চণ্ডালিকার কোরাস গাইতে লাগলো, পাক দে, পাক দে, পাক দে। এবং গলা দিয়ে অন্নপ্রাশনের নয়, তারও আগের, মানে পূর্বজন্মের একাধ দানাও কিছু যদি থাকে, সব হারে রে করে বেরিয়ে আসতে লাগলো। আর তপন চাঁদি চুলকোতে চুলকোতে বলে চলল, ই হি হি, আমারই ভুল হয়ে গেছে। মাছটা কুটে সাবান দিয়ে হাতটা কখন পায়েসের গামলাতেই ধুয়ে ফেলেছি, টেরও পাইনি। আমি যখন খানিকটা সামলে নিয়েছি, তখন তপন বসে পড়েছে মাথায় হাত দিয়ে। ওর লেবুর আচার মার্কা মুখটা লঙ্কার আচারের মতো শীর্ণ এবং করুণ। একবার বিড়বিড়ি করে বললে, পোলাওটাও অন্তত খাওয়ানো যাবে না একটুখানি? আমি জবাব দিলুম, খেপে গিয়ে তোমাকে কামড়ে দিতে পারেন গজানন। আর মাংসটা? শিং তুলে ওকে গুঁতিয়ে দেবে। তাহলে পায়েস? না না, ওতে আবার মাছ কেটে সাবান দিয়ে হাত ধুয়েছি, ও চলবে না। কিন্তু একটুখানি ফ্রাই ট্রাই করলেই মারা যাবেন, এবং তাতে খুব সম্ভব তোমার ফাঁসি হবে। তপন এবার ডুকরে উঠল। কি হবে ভাই, প্রমোশন তো গেলই, কিন্তু লোকটা যে স্টেশনের কাছের ডাক বাংলা থেকে পুরো 1 মাইল হেঁটে খেতে আসবে, তার কি করি? আর 9টা প্রায় বাজে, আসতেও তো দেরি নেই। অগত্যা নিজেকে বললুম, উত্তিষ্ঠত, জাগ্রত, যেমন পায়েসই খাওয়াক বন্ধু তো, এবং দুঃসময়ে বন্ধুকে বন্ধু না রাখিলে কে রাখিবে? বললুম, তোমার কিছু ভাবতে হবে না, চুপচাপ বসে থাকো, নিজের রান্নাও খেতে পারো একাধটুখানি। আমি তোমার গজাননকে দেখছি। কেবল তোমার রান্নাঘর থেকে একটা দরকারি জিনিস আমায় নিতে হবে। তপনের বাড়ির সামনে একটা ছোট কম্পাউন্ড, গেটের দুধারে গোটাচারেক বড় বড় আম গাছ। রাস্তার ইলেকট্রিক একটু দূরে বেশ আলো আঁধারি তৈরি করেছে খানিকটা। আমাকে মিনিট 7 বেশি দেরি করতে হলো না। বেশ হৃষ্ট গলায় গান শোনা যাচ্ছে, বধুয়া নিদ নাহি আঁখি পাতে, অর্থাৎ গজাননবাবু আসছেন। নিদ তাঁর থাকবার কথা নয়, অচিরে একটি শর্ট আর শার্প কোর্সের সম্ভাবনা রয়েছে যখন। আমিও তৈরি হয়ে নিলুম।
প্রথমে আম গাছের আড়াল থেকে বললুম, গাঁ গাঁ গাঁ। গজানন চমকে থেমে বললেন, কে কে ওখানে? এবারে সামনে বেরুতে হলো। সেই মুখোশটাকে, মানে তপনের সেই অয়েল মাস্ককে ইলেকট্রিকের আলো আধারিতে বিকশিত করে হাসলুম তপনের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ভারতীয় নাচের ছন্দে খানিকটা অগ্রসর হলুম গজাননের দিকে। গজানন আকাশের দিকে একটা লাফ মারলেন, কেবল বললেন, ওরে। তারপরে যে গতিতে, যেরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি ছুটলেন, তাতে পরিষ্কার বোঝা গেল 1 মাইল দূরের ডাকবাংলো কেন, 300 মাইল দূরে কলকাতা পর্যন্ত না পৌঁছে তিনি আর থামছেন না। বন্ধুকে বন্ধু না রাখিলে কে রাখিবে? আপনারাই বলুন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।